পুনে স্টেশন থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেস ছাড়লো। থিয়েটার সাইড দেওয়া সিটে বসে পড়লেন প্রতিভা। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। সুটকেস সিটের নিচে ঠিকঠাক রেখে দিল গাড়ির ড্রাইভার। তারপর নামাস্তে জানিয়ে ট্রেন থেকে নেমে গেল। এই সিটটা খুব পছন্দের প্রতিভার। সেই ছোটবেলা থেকে শিলিগুড়িতে কেটেছে বাবার চাকরি সূত্রে। মামার বাড়ি কলকাতায় গেলে সাইড লোয়ার সিট পেলে কি যে আনন্দ হতো। সারা রাত প্রায় জেগে জেগে জানালা দিয়ে দেখতেন অন্ধকারে টিম টিম করে জ্বলছে দূরের কোনো গ্রামে, না হলে কোনো স্টেশনে দাঁড়ালে কুলির মাথায় বাক্স প্যাটরা উঠিয়ে যাত্রীরা টেনে উঠত। যারা ঘুমিয়ে থাকতো তারা বিরক্ত হতো। বাবা বলতেন, প্রভা শুয়ে পড়ো, দেখো তোমার বোন ঘুমিয়ে পড়েছে। প্রতিভা শুয়ে পড়ত। ট্রেনের শব্দ শুনতে শুনতে জুড়িয়ে আসতো চোখ। প্রতিভা এসেছিলেন মেন বাড়িতে। গত 1 বছর ছিলেন। মেয়ে জামাই দুজনেই আইটি সেক্টরে জব করে। মেয়ে নীলার যমজ 2 ছেলে হয়েছে, সেজন্যই আসা পুনেতে। আয়ার সঙ্গে সঙ্গে থাকতে হতো প্রতিভাকে। বাচ্চারা 3 মাসের হওয়ার পরে মেয়ে জব জয়েন করেছে। প্রতিভার বাড়ি শিলিগুড়িতে। ছেলে অয়ন, বৌমা পিয়ালি আর নাতনি রু থাকে বাড়িতে। প্রতিভাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে, বউ প্রেগনেন্ট বলে। ছেলে ডেকে পাঠিয়েছে, তুমি এসো, স্কুল থেকে আসার পর রুকে তোমায় দেখতে হবে। পাড়ায় একটা সুন্দর ক্রেশ হয়েছে, কিন্তু ছেলে সেখানে মেয়েকে রেখে অহেতুক টাকা খরচা করবে না। 7 বছরের রু অনায়াসে ওখানে থাকতে পারে, কিন্তু মা থাকতে ক্রেশে রাখার কোনো মানে হয় না অয়নের কাছে। বসে থাকতে থাকতে হঠাৎ মাথাটা ঝিমঝিম করছে প্রতিভার। মনে পড়ে গেল আজকে প্রেশারের ওষুধটা বেরানোর সময় খাওয়া হয়নি। একটু জল বিস্কুট খেয়ে ট্যাবলেটটা খেয়ে নিলেন তিনি। তারপর শুয়ে পড়লেন। করোনা হওয়ার পর থেকে প্রায় অনেক ট্রেনে পর্দা দেওয়া থাকে না। খুব অসুবিধে হয় সকলের সামনে শুয়ে থাকতে। কিছুই করার নেই, তাই মাথা পর্যন্ত সাদা চাদর ঢেকে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলেন প্রতিভা। অবশ্যই দুপুরে অনেকেই শুয়ে আছে। মন চলে যায় অতীতে। বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন। চাকরির জন্য কত জায়গায় ঘুরতে হয়েছে তাদের। তবে বাবা শিলিগুড়িতে থাকার সময় বাড়ি কিনেছিলেন। আকাশ পরিষ্কার থাকলে ছাদে উঠলে দূরে পাহাড় দেখা যেত। প্রতিভা ছুটির দিনে বই নিয়ে ছাদে পড়তে পড়তে দূরের আবছা হয়ে যাওয়া পাহাড় দেখত। একবার গরমের ছুটিতে দার্জিলিং যাওয়া হলো সকলে মিলে। সে কি আনন্দ উত্তেজনা! জীবনে প্রথমে পাহাড় দেখতে যাওয়ার। টয় ট্রেনে করে পাহাড় ভেঙে ভেঙে ওপরে ওঠার আনন্দই আলাদা। পাহাড়ি ঝর্ণা কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে দেখছিল বোনের সঙ্গে। চারিদিকে সবুজ পাড়, পাইন, দেবদারু, কোথাও বনো ফুল ফুটেছে দেখতে দেখতে যাচ্ছিল প্রতিভা। কাঠের কটেজের সামনে বসে নেপালি মেয়েরা উল বুনে চলেছে এক মনে। লাল লাল গালওয়ালা বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে এদিকে ওদিকে। ট্রেন ধীর গতিতে চলছে। হালকা হালকা কুয়াশা ঘেরা ঘুম স্টেশনে এসে ট্রেন থামলে তারা গরম গরম চা খেয়েছিল। কি অপূর্ব ফ্লেভার সেই চায়ের। আস্তে আস্তে ট্রেন হুইসেল বাজাতে বাজাতে ঢুকলো দার্জিলিংয়ে। মেম সাহেব ডিনার লিজিয়ে। ঘুম ভাঙলো প্রতিভার। সামনেই হাসি মুখে ট্রে হাতে দাঁড়িয়ে আছে মানুষটা। তার হাত থেকে ট্রে নিল প্রতিভা। চারিদিকে অন্ধকার তখনও। এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল প্রতিভা। এই হয়েছে আমার। শুলেই ছোটবেলায় ফিরে যাই। খুব মন খারাপ করে বাবা মা বোনের জন্য। বাবা মা বোন আর নেই, ভাবতেই ইচ্ছা করে না। মনে হয় সব সময় পাশেই আছে, কিন্তু সত্যিই নেই। ঠিক 15 বছর বয়সে 2 দিনের জ্বরে বোন মারা যায়। আজ রঞ্জনা বেঁচে থাকলে তার এই অবস্থা হতো না। নিজের বাড়ি থাকতেও তাকে যাযাবরের মতো জীবন কাটাতে হচ্ছে। একবার মেয়ের কাছে পুনেতে আর একবার ছেলের কাছে শিলিগুড়িতে। সকলে তাকে প্রয়োজনে ব্যবহার করে নিচ্ছে। চিন্তা করতে করতে জিরা রাইস আর পনির খাচ্ছে প্রতিভা। হাই প্রেশার, সুগার, থাইরয়েড, মাইগ্রেন, কোলেস্টেরল কি নিয়ে এই শরীরে!
তবু বিশ্রাম নেই এই শরীরে। স্বার্থপর সকলে, শুধু নিজেরটা ভাবে। কিন্তু সবাই এক নয়। কপালের দোষ বলবেন আর সমাজের দোষ দেবেন, বুঝতে পারেন না প্রতিভা। বিয়ে হয়েছিল অঙ্কিতের সঙ্গে শিলিগুড়িতে। বাড়ি চা বাগানের কর্মরতা ছিলেন। বিয়ের পর সুন্দরভাবে সবুজ প্রকৃতির মাঝে জীবন কাটাতে পেরেছিল প্রতিভা। চারিদিকে সবুজ, বাংলোর বারান্দায় বসে বসে গল্পের বই পড়তো। কি ভালোই না লাগতো। দূর পাহাড় দেখা যেত। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা রোদের আলো পড়লে অত দূর থেকেও ঝকঝক করত। দূরের পুলি লাইন থেকে মেয়েরা যেত পিঠে ঝুড়ি নিয়ে চা পাতা তুলতে। সন্ধ্যাবেলা দূর থেকে মাদল বাজিয়ে গান শোনা যেত। অঙ্কিত বলতো, ওই দেখো হাড়িয়া খেয়ে গান শুরু হয়ে গেছে। প্রথম দিকে বাড়ির জন্য খুব মন খারাপ হতো প্রতিভার। বয়সও অল্প ছিল। মাঝে মাঝে হাতির দল ঢুকে পড়তো বাগানে। তখন খুব ভয় লাগতো। একসময় বিপ্লবীদের আনাগোনা বাড়ির তল্লাটে। অঙ্কিত বলতো, বাড়িতে এতগুলো কাজের লোক থাকলেও সজাগ থাকতে। বিপ্লবীদের দেখার ইচ্ছে হতো, সাহায্য করতে মন চাইতো। যারা দেশমাতার জন্য নিজের জীবন তুচ্ছ করেছেন সেই সব মানুষগুলোকে দূর থেকে শ্রদ্ধা করত সে। বাবাকে চিঠি লিখে জানাতো তার মনের সব কথা। বাবাও লিখতেন দেশের সমস্ত খুঁটিনাটি খবর। প্রতিভা প্রাণ খুলে কখনো নিজের মনের কথা অঙ্কিতকে বলতে পারেনি। অঙ্কিতের ব্যক্তিত্বের কাছে কোনোদিন সহজ হতে পারেনি প্রতিভা। তিনি শ্রদ্ধা করতেন, যত্ন করতেন হাজবেন্ডকে। কিন্তু ভালোবাসা সে তো মনের ব্যাপার। বিয়ে হলেই কি ভালোবাসা যায়? মন যে বড় অদ্ভুত। একবার কলকাতা থেকে এসেছিল একটা ছেলে, নাম নিলয়। শিলিগুড়িতে প্রতিবাদের পাশের বাড়িতে। তখন প্রতিবার 15 আর নিলয় প্রায় সমবয়সী। বেশ বন্ধুত্ব হয়েছিল। প্রতিবার কাছ থেকে গল্পের বই নিয়ে যেত। প্রায় 1 মাস গরমের ছুটি কাটিয়ে কলকাতায় ফিরে গিয়েছিল। তারপর সম্পর্ক ভালোবাসা অবধি গড়িয়েছিল ওই চিঠির মাধ্যমে। কিছুদিন পরে চিঠি আসা বন্ধ হলো, কিন্তু প্রতিবার মনে ভালোবাসারা থেকে গেল। তারপর ছেলে মেয়ে সংসার নিয়ে কিভাবে এতগুলো বছর কেটে গেল ভাবাই যায় না। গত বছর অঙ্কিত চলে গেলেন। বাড়িতে ছেলের ফ্যামিলি থাকা সত্ত্বেও একা প্রতিভা। ওদের আলাদা জগৎ। কেউ দরকার ছাড়া কথা বলে না, গল্প করতে আসে না। ছেলে অয়ন আর বৌমা পিয়ালি সব সময় ব্যস্ত মেয়েকে নিয়ে। কেউ মন্দ নয়, আসলে খুব ব্যস্ত। এখন নারী দিবস পালন করা হয় ঘটা করে, কিন্তু নারীকে বোঝার মতো মানুষ কোথায়? এটাই ভাবেন তিনি। নারী শুধু প্রয়োজনে ব্যবহার হয়। আজ তার অনেক মূল্য ছেলে মেয়ের কাছে। মেয়ে ডাকছে তার নিজের স্বার্থে। ছেলেও বলছে, মা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমাকে বড্ড প্রয়োজন। পিয়ালি নার্সিংহোমে ভর্তি হলে নাতনি রুকে দেখাশোনার জন্য বিশ্বস্ত কাজের লোক ভীষণ দরকার। সেটা হলেন প্রতিভা। কারণ তিনি বিনা পয়সার আয়া। ছেলে সচেতন তার সংসার নিয়ে। অয়নের নিজস্ব ফ্ল্যাট থাকা সত্ত্বেও বাড়িতে আছেন, ফ্ল্যাট রেন্ট দিয়েছেন। তাহলে কিছুটা হলেও লোন শোধ করতে সুবিধা হবে। একই বাড়ির একতলায় প্রতিভা থাকেন, আর ওরা থাকে দোতলায়। অয়নের বোন বাড়ির অর্ধেক অংশ মা লিখে দেবেন বলেছেন। তিনি মনে করেন ভয় থাকা ভালো, কারণ একজনকে সবকিছু দেওয়ার পক্ষপাতিত্ব তিনি নন। তার যা আছে সবকিছু সমান ভাগে ভাগ করে দেবেন। তবে দুজনকেই তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বুঝে গেছেন জীবন বড় কঠিন। ছেলে মেয়ে কখনো জানতে চায় না মা তুমি কেমন আছো। প্রতিভাও জানানোর কোনো অভিযোগ বা প্রয়োজন মনে করে না। বিবেককে জাগানো তার কাজ নয়। তিনি যা শিক্ষা দিয়েছেন ছেলে মেয়েকে, সেখানে নিঃস্বার্থ হওয়ার কথা ছিল। তিনি শিক্ষিত করেছেন দুজনকেই, কিন্তু উপযুক্ত মানুষ করতে পারেননি। এত কাছে থেকে ওরা প্রতিভার মতো হয়নি। কোথাও যেন মনে হয় ওরা অঙ্কিতের প্রতিবিম্ব। ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। এক ভদ্রলোক সুটকেস নামিয়ে দিলেন প্ল্যাটফর্মে। কুলি নিতে হলো।
লম্বা লাইন পড়েছে ট্যাক্সির জন্য। অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কুলি ছেলেটি এত ভালো যে কাউন্টারে বলে একটা হলুদ ট্যাক্সি ব্যবস্থা করে দিল কিছুক্ষণের মধ্যেই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রতিভা রওনা দিল শিয়ালদার দিকে। শিয়ালদা স্টেশনে যাওয়া মানেই যেন উত্তরবঙ্গের জন্য মন হুহু আরো বেড়ে গেল। সবুজ পাহাড় আর ঝর্ণা যেন হাতছানি দিয়ে ডাকছে। দার্জিলিং মেল লোয়ার বার্থে জানলার ধারে বসে আছে প্রতিভা। তিনি এখন অমূল্য, অতি প্রয়োজনীয় একটা জিনিস এই ওই সংসারে। ছেলে বউ তার অপেক্ষায়। অন্যদিকে মেয়ের চোখের জল ফেলতে ফেলতে বলেছে, মা তুমি না থাকলে কিভাবে চলবে আমাদের আজ। আজ ৪ঠা মার্চ। মোবাইলে দেখলেন আন্তর্জাতিক নারী দিবস। দেশ বিদেশ জুড়ে পালন করা হচ্ছে। যেসব মহিলারা প্রতিষ্ঠিত এই সমাজের, নানানভাবে মানুষকে সাহায্য করেছেন, তাদেরকে সম্মানিত করা হলো। ভালো লাগলো প্রতিভার। ট্রেন ছুটে চলেছে আলো আঁধারিতে। সংসারের অন্দরমহলে যারা নিরলস পরিশ্রম করে চলেছেন এই বয়সে এসেও, সত্যি তাদেরও কোনো মূল্য দিল না কেউ। এই সমাজ, এই সংসার, এই দেশ। প্রতিভার চোখে জল। হঠাৎ মনে পড়লো নিলয়কে। আসলে নিলয় তার মনের গভীরে কোথাও একটা থেকে গেছে। দুঃখ অভিমান হলেই আজও তার কথা মনে পড়ে। কোনো ব্যাখ্যা নেই। আসলে মনকে বোঝা সত্যি মুশকিল, বিশেষ করে মেয়েদের। দূরের অন্ধকার দেখতে দেখতে চলেছে প্রতিভা উত্তর বাংলায়। মন ফিরে যায় মেয়ে বেলায়। সেই সবুজ পাহাড় হাতছানি দিয়ে ডাকে।